আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মার্কেটিং ফার্স্ট পেপারের একমাত্র ক্লাস কারণ হচ্ছে আজকে মাত্র 30 মিনিটের মধ্যে তোমাদের মার্কেটিংটা শেষ করে দেবো ইনশাল্লাহ। এখন কীভাবে শেষ হবে এটা জানতে হলে তো ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। এখন এই 30 মিনিটের মধ্যে তোমাকে এটা বলে দেবো যে ভাই এমসিকিউ কোত্থেকে কোশ্চেন আসবে, সিকিউ কোত্থেকে আসবে, কীভাবে পড়লে পরীক্ষায় শর্টকাটে A+ পাওয়া যাবে, বিশেষ করে মার্কেটিং ফার্স্ট পেপারে। তবে মার্কেটিং সেকেন্ড পেপারের ক্লাস নিব, ম্যানেজমেন্টের ক্লাস নেবে, এগুলো নিয়ে চিন্তা করে না। আর কমার্স রিলেটেড সাবজেক্টে ফিনান্স এবং অ্যাকাউন্টিংয়ের ক্লাস নেবে সোহান ভাইয়া, আর ম্যানেজমেন্ট মার্কেটিংটা আমি দেখবো। এবং ম্যানেজমেন্ট মার্কেটিংয়ের জন্য টোটাল 4টা ক্লাস নিব, 4টা ক্লাসে তোমাদের সব কিছু সলভ করে দেবো। আর টোটাল 4টা ক্লাসে মনে করো 2 ঘন্টার মতো বা 3 ঘন্টার মতো ক্লাস হবে, 4টা সাবজেক্টে, 4টাতে ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। আচ্ছা, ম্যানেজমেন্ট বা মার্কেটিং যেই সাবজেক্টই বলো না কেন, তোমাদের সমস্যার মূল কারণ হচ্ছে তোমাদের বই। কেন? আমার হাতে যে বইটা আছে এই বইটা 99% স্টুডেন্ট ফলো করে বাংলাদেশে। বইটা কার লেখা? খালেকুজ্জামান স্যারের লেখা। তো এই বইটা আমরাও পড়ে আসি। আমরা যখন ইন্টারমিডিয়েট লেভেলে ছিলাম তখন আমরাও খালেকুজ্জামান স্যারের বইটা পড়ে আসছিলাম। তো তোমরা এই স্যারের বইটাই পড়ো 99% স্টুডেন্ট, কারণ এটা দেখা যাচ্ছে বোর্ড বই সিস্টেম হয়ে গেছে। কারণ বইটা এত সুন্দরভাবে লেখা যে সবাই এই বইটাই ফলো করে। এখন সমস্যা হচ্ছে বইটা অনেকটা অ্যাকাউন্টিং বইয়ের মতো। অ্যাকাউন্টিং বই যেরকম এরকম মোটা থাকে, তো তুমি যারই অ্যাকাউন্টিং বই পড়ো, পরেশচন্দ্র মণ্ডলের পড়ো অথবা দীপক কুমার নাগের পড়ো অথবা জাকিরের পড়ো, তুমি যার লেখায় অ্যাকাউন্টিং বইটা পড়ো না কেন, বইটা থাকে এরকম মোটা। তো এখন তুমি এই জন্যই ভয়ে ছেলেপেলে কখনো মানে অ্যাকাউন্টিং বই খোলে না, এই জন্য বলে অ্যাকাউন্টিং অনেক কঠিন। তো এই বইয়ের মধ্যে পৃষ্ঠা আছে মনে করো যে 700 পৃষ্ঠার মতো। এখন 700 পৃষ্ঠা দেখে ছেলেপেলে ভয় করে যে ভাই এত মোটা বই কিভাবে শেষ করব। আসলে মূল সমস্যা যেটা, যে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, যেই ছেলেপেলে বলতেছে যে ভাই মার্কেটিংয়ের সমস্যা, মার্কেটিং বইয়ের সমস্যা, মার্কেটিংয়ের ম্যাথের সমস্যা, বিশেষ করে উৎপাদনশীলতা যে ম্যাথগুলা, তারা কখনো বই খুলেই দেখেনি। আসলে আদৌ এই বইয়ের মধ্যে কি কি আছে, কি কি পড়তে হবে, কোন কোন চ্যাপ্টার আছে শর্ট সিলেবাসের মধ্যে, এগুলো নিয়ে তারা কখনো চিন্তাও করেনি। সিম্পলি বইটা দেখছে, বইটা এরকম মোটা 700 পৃষ্ঠা, সেকেন্ড পেপার তো আরও মোটা, অর্থাৎ এই বইটা অনেক কঠিন, এই সাবজেক্ট অনেক কঠিন। কিন্তু তুমি এই ক্লাসে 30 মিনিট সময় দাও, 30 মিনিটের মধ্যে তোমার ফার্স্ট পেপার সম্পর্কে তোমার মধ্যে যদি কনফিডেন্স না আসে যে ভাই আমি মার্কেটিং পরীক্ষায় A+ পাবো, তাহলে ভাই আমার ক্লাস এরপর থেকে করো না। শুধু মার্কেটিং না, এরপর আমি মার্কেটিং ক্লাসই নিব না আর কোনো দিন। যাও, যদি এটা তোমাদেরকে বুঝাইতে না পারি যে 30 মিনিটে ক্লাস করানোর পরে যে এইভাবে পড়লে বা এই টপিক এইভাবে পড়ে এইভাবে প্লাস, এমনকি সব পড়াই দিব এখানে A to Z, মানে 30 মিনিটে সব পড়াই দিব। 30 মিনিট পরে যদি তোমার মনে হয় যে ভাই আমি A+ পাবো না এই সাবজেক্টে, তাহলে আমি এই সাবজেক্ট আর জীবনে পড়াবো না, এই সাবজেক্ট পড়ানো বাদ দিয়ে দেবো। তাহলে প্রথমত আমাদের এইটা জানতে হবে, যেহেতু আমরা মার্কেটিংয়ের ক্লাস করতেছি, এই যে মার্কেটিং বিষয়টা কি। আচ্ছা, এই মার্কেটিং বোঝার আগে আমি একটু কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করি যে আমাদের শর্ট সিলেবাস যেটা, অর্থাৎ তোমাদের যেই শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাসের মধ্যে তোমাদের টোটাল চ্যাপ্টার আছে কয়টা? তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে মার্কেটিং ফার্স্ট পেপারে পুরো বই, সবগুলো বই না, আমরা পড়তেছি যেহেতু মার্কেটিং। তো মার্কেটিং বলতে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, সাবজেক্টের নাম কি? উৎপাদন, আমার বাংলা লেখা একটু খারাপ, বুঝে নাও, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, এইটা আমরা আজকে করতেছি। হ্যাঁ, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্র। তো এই যে উৎপাদন ও ব্যবস্থাপনা বিপণনের যে প্রথম পত্র, এইটার মধ্যে তোমাদের যে শর্ট সিলেবাস, তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে টোটাল 5টা অধ্যায় আছে। কয়টা অধ্যায় আছে? টোটাল 5টা অধ্যায় আছে। যদি খালেকুজ্জামানের বই ফলো করো তাহলে এখানে অধ্যায়গুলোর নাম, আমি কত নাম্বার অধ্যায় এটা লিখতেছি না, আমি শুধুমাত্র টপিক লিখতেছি। দেখো, তো টপিক নাম্বার 1 একটা হচ্ছে উৎপাদন। কি আছে? উৎপাদন। এই উৎপাদনের মধ্যে আবার আরও কিছু জিনিস আছে। উৎপাদনের মধ্যে কি কি আছে, কি কি জিনিস? উৎপাদনের মধ্যে 2টা জিনিস আছে, একটা হচ্ছে উৎপাদন নিজেই এবং আরেকটা হচ্ছে উৎপাদনশীলতা। আরেকটা কি? আরেকটা হচ্ছে তো উৎপাদন আর হচ্ছে উৎপাদনশীলতা, সব কিছু বুঝাই দেবো। উৎপাদন কি, উৎপাদনশীলতা কি, উৎপাদনশীলতা যে ম্যাথ আছে সেটা শর্টকাটে সলভ করাই দেবো। তো হচ্ছে উৎপাদন, এর মধ্যে 2টা জিনিস আছে, উৎপাদন আর হচ্ছে উৎপাদনশীলতা।
এরপরে হচ্ছে 2 নম্বরে আছে হচ্ছে উৎপাদনের উপকরণ। কি? উৎপাদনের উপকরণ, এটা হচ্ছে 2 নম্বরে। এরপরে আছে উৎপাদন ব্যবস্থাপনা। কি আছে? উৎপাদন ব্যবস্থাপনা। এরপরে আছে হচ্ছে তোমাদের পণ্য ডিজাইন। পণ্য ডিজাইন আর সব শেষে আছে হচ্ছে মান ব্যবস্থাপনা, গ্রেডিং, মান ব্যবস্থাপনা। এখন এই 5টা তোমাদের বইয়ের মধ্যে আছে। কি কি? উৎপাদন, উৎপাদনের মধ্যে উৎপাদন আর উৎপাদনশীলতা, উৎপাদনের উপকরণ, উৎপাদন ব্যবস্থাপনা, পণ্য ডিজাইন, মান ব্যবস্থাপনা। এগুলো আছে হচ্ছে তোমাদের 5টা অধ্যায়। আচ্ছা, এখানে তোমাদের যে উৎপাদন ব্যবস্থাপনা, এটার মধ্যে কিন্তু কিছু জিনিস আছে, যেমন মনে করো যে পণ্য, সেবা, বিশেষ করে এই 2টার মধ্যে পার্থক্য বা এই 2টা ডেফিনেশন, এই জিনিসগুলা। এখন কাজের কথায় আসি। কাজের কথা হচ্ছে যে তোমার যে পরীক্ষা, এই পরীক্ষাতে তোমার সৃজনশীল লিখতে হবে 4টা। সৃজনশীল থাকবে হচ্ছে 11টা। এই 11টার মধ্যে তোমাকে লিখতে হবে হচ্ছে 4টা। এখন শর্ট সিলেবাসে অধ্যায় কয়টা আছে? 5টা। এখন একটা অধ্যায় থেকে তুমি 1000% গ্যারান্টি দিচ্ছি, একটা অধ্যায় থেকে প্রশ্ন থাকবে থাকবে থাকবে। এমনকি একটা না, 2টা প্রশ্ন থাকবে। সেটা কোন চ্যাপ্টার? সেটা হচ্ছে এই যে এই চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার যেটা উৎপাদন। এই অধ্যায় থেকে উৎপাদন থেকে একটা পাবে কোশ্চিন, আর একটা উৎপাদনশীলতা থেকে পাবে। উৎপাদন থেকে একটা, উৎপাদনশীলতা থেকে একটা, 2টা কোশ্চিন পাবে। একটা পাবে উৎপাদনের সিম্পল, মানে উৎপাদন জিনিসটা কি, উৎপাদন এর অন্য কিছু জানতে চাইবে। 3 নম্বরে একটা ধরো প্যাসেজ আকারে থাকবে, ওই প্যাসেজের সাথে মিল রেখে গুরুত্ব চাইবে। 4 নম্বরটা ওইটার ধরো সুবিধা অসুবিধা এগুলো চাইবে। উৎপাদনশীলতায় একটা প্যাসেজ দেওয়া থাকবে, যেখানে কোনো ইন্ডাস্ট্রির মনে করো যে হিসাব নিকাশ দেওয়া থাকবে, বলা থাকবে উৎপাদনশীলতা কি। 2 নম্বরে উৎপাদনশীলতা সম্পর্কে একটা অনুধাবনমূলক প্রশ্ন থাকবে। গ নম্বরে একটা ম্যাথ দেওয়া থাকবে। ঘ নম্বরে হয়তো বা ওইটার আলোকে জানতে চাইবে যে ওইটা ঠিক নাকি ভুল, মানে লাভ নাকি ক্ষতি, এই টাইপের জানতে চাইবে। এখন বিষয়টা হচ্ছে যেটা, এইটা যদি আমরা করি, এখান থেকে আমরা একটা বা 2টা কোশ্চিন শিওর লিখতে পারবো। একটা তো শিওর, 2টা পারবো। এখন বাকি থাকে এই 3টা। এই চ্যাপ্টার আমরা পড়বো না, উৎপাদনের উপকরণ আমরা পড়বো না, এটা বাদ দিয়ে দিচ্ছি। বাকি থাকে উৎপাদন ব্যবস্থাপনা, পণ্য ডিজাইন আর হচ্ছে মান ব্যবস্থাপনা, এই 4টা অধ্যায়। এখন তুমি যদি এই যে আমরা যেটা বললাম, তুমি যদি খালেকুজ্জামান স্যারের যদি বই পড়ো, তাহলে এই বইয়ের মধ্যে টোটাল এই 4টা চ্যাপ্টার, ধরো প্রথমটা তুমি যদি এই বইয়ের মধ্যে উৎপাদন পড়ো, তো এই উৎপাদনের মধ্যে আছে 70 থেকে 80 পৃষ্ঠা, 76 পৃষ্ঠা, তো আমি ধরলাম 70 পৃষ্ঠা। উৎপাদন ব্যবস্থাপনার মধ্যে আছে তোমার হচ্ছে 55 পৃষ্ঠা, আমি এটা 50 ধরলাম, আমি অল্প অল্প করে ধরতেছি। পণ্য ডিজাইন আর মান ব্যবস্থাপনা, তো পণ্য ডিজাইনের মধ্যে আছে 50 আর মান ব্যবস্থাপনার মধ্যে আছে 50, অর্থাৎ টোটাল এখানে হচ্ছে 220 পৃষ্ঠা তোমাকে পড়তে হবে। তাহলে তুমি এখানে 4টা সৃজনশীল লিখতে পাচ্ছ আর 15টা এমসিকিউ অ্যান্সার করতে পারছো। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি যদি একটা শর্টকাট টেকনিক ফলো করি, তাহলে আমার অল্প পড়ে, মাত্র 50 থেকে 60 পৃষ্ঠা পড়ে আমার পুরো জিনিসটা হয়ে যাচ্ছে। আর এই জিনিসগুলো কোথা থেকে কোশ্চেন আসবে এটা আমি বলেই দিচ্ছি, মানে বলে দিব এখন। শুধুমাত্র আমি তোমাকে ধারণা দিচ্ছি যে আমরা যদি খালেকুজ্জামান স্যারের বইটা পড়ি, মানে তোমাদেরকে আমি যেই বই দিলাম, তোমাকে আমি যে বই দেখালাম, এই বইটা যদি আমরা ফলো করি, তাহলে দেখা যাচ্ছে আমাকে অনেক কিছু পড়তে হবে, মানে একই জিনিস ঘুরায় পেঁচায় পড়তে হবে। আমি যেহেতু কমার্সের স্টুডেন্ট, এখনও আমি কমার্সে পড়তেছি, আমার 9, 10-এ কমার্সের, ইন্টারমিডিয়েটে কমার্স, এখনও কমার্সেই আসি। তো আমি এই জিনিসগুলো পড়ে পড়ে অভ্যস্ত যে কোথা থেকে কোশ্চিন আসবে, কী টাইপের কোশ্চিন হবে, উদ্দীপক কী থাকবে, এমসিকিউ কী থাকবে, সব মনে করো মুখস্থ। এখন আমি তো সব কিছুতে জানি, এই জন্যই আমি এত কনফিডেন্সের সাথে তোমাকে এই জিনিসগুলো শেখাচ্ছি।
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে বই উন্মুক্তদের ওই বইটা ফলো করব। ওই বইটা পিডিএফ ফাইল আমি তোমাদেরকে দিয়ে দিব নি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে বইটা এইটার পিডিএফ ফাইল আমরা ফলো করব। আচ্ছা, লেখা কি বোঝা যাচ্ছে? কারণ এটা তো লেখা মনে করো একটা ছোট ছোট পিডিএফ ফাইল, তো এটা লেখা বড় করা যায় না। ওই যতটুকু আছে ডাউনলোড করে পিডিএফটা ওটা ততটুকু। হ্যাঁ, লেখা তো বোঝা যাচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো দেখো এখন এখানেও উৎপাদন ব্যবস্থাপনা বিপণন যেটা, ওখানেও সেটা। এখানে উৎপাদন মানে যা, ওখানে উৎপাদন মানে তা। এখানে উৎপাদনশীলতার যেই সূত্র, ওখানেও তা। জিনিস একই, শুধু ওখানে প্রত্যেকটা টপিক এলাবোরেট করা আছে, মানে অনেক বড় বড় করা আছে। আর এইদিকে মনে করো এখানে ওই জিনিসটাই সুন্দরভাবে ছোট করে দেওয়া আছে। আমি তোমাকে লাইন বাই লাইন পড়াবো না, তবে যেটা পরীক্ষায় দরকার, পরীক্ষায় যেই জিনিসটা লিখলে তুমি দেখা যাচ্ছে যে ভালো নাম্বার পাবে, সেটা তোমাকে শিখাই দেবো কীভাবে লিখতে হবে সব কিছু। তো প্রথমে চলে যাই আমরা হচ্ছে সূচিপত্রের মধ্যে, যে আমাদের আসলে কোন জিনিসটা পড়া দরকার। যেমন ওখানে আমরা অনেকগুলো চ্যাপ্টার দেখলাম, অনেকগুলো দেখলাম ওইটার মধ্যে। এখানে এই বই পড়ার কিন্তু একটা সুবিধা আছে। কি সুবিধা? তুমি খালেকুজ্জামান স্যারের বইয়ে যেখানে তোমাকে 5টা চ্যাপ্টার ছিল শর্ট সিলেবাসের মধ্যে, এইটাতে তোমাকে পড়তে হবে 3টা চ্যাপ্টার। আচ্ছা, ওখানে আমরা 5টার মধ্যে উৎপাদনের যে উপকরণ ওই অধ্যায় বাদ দিয়েছিলাম, দিয়ে রাখছিলাম 4টা অধ্যায়। কি কি মনে আছে? মনে না থাকলে কিন্তু সমস্যা। একটা উৎপাদনের মধ্যে 2টা জিনিস ছিল, উৎপাদন, উৎপাদনশীলতা। এরপরে ছিল 3 নাম্বার অধ্যায় উৎপাদন ব্যবস্থাপনা। এরপরে ছিল তোমার হচ্ছে ডিজাইন আর হচ্ছে মান, এই 2টা। টোটাল 5টার মধ্যে উৎপাদন উপকরণ বাদ দিয়েছিলাম, ছিল 4টা। 4টাকে এই বইয়ের মধ্যে 3টা করা আছে। কীরকম? প্রথম অধ্যায় উৎপাদন করা আছে, এটার মধ্যে উৎপাদনশীলতা আছে। এরপরে আছে হচ্ছে তোমার এই যে উৎপাদন ব্যবস্থাপনা, এটাও আছে। এখানেও দ্রব্য, পণ্য, সেবা এগুলো দেওয়া আছে। এরপরে আছে পণ্য ডিজাইন ও মান ব্যবস্থাপনা, যেখানে ওই বইয়ে তোমার উৎপাদন মানে পণ্য ডিজাইনের জন্য 50 পৃষ্ঠা পড়তে হবে, আবার মনে করো যে মান ব্যবস্থাপনার জন্য 50টা পৃষ্ঠা, টোটাল 100 পৃষ্ঠা পড়তে হবে। সেই জায়গায় এখানে মাত্র 30টা পৃষ্ঠায় ওই একই জিনিস তোমাকে বুঝাই দিচ্ছে। একই জিনিস এত অল্প জায়গায় তোমাকে বুঝাই দিচ্ছে। এগুলো আমি বিস্তারিত আলোচনা করে তোমাকে A to Z মাথার মধ্যে ঢুকাই দিব, টেনশন নিও না। তো এতক্ষণ পর্যন্ত তোমাকে আমি যেটা বুঝালাম, এতটুকু কি বুঝতে পারছো? আমি ক্লাসের মধ্যে যাব, তবে তার আগে আমাকে একটু বলো যে আমি তোমাকে যেগুলো বুঝালাম এগুলো কি এতটুকু বুঝতে পারছো? এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম, এটা কি বুঝতে পারছো? যে তোমরা বুঝতে পারছো, এটাই অনেক। এখন প্রথমে তোমাদেরকে এটা বলি যে আমাদের প্রথম চ্যাপ্টার নিয়ে পড়বো। প্রথম চ্যাপ্টার কি ছিল? উৎপাদন। তো এখানে উৎপাদনের মধ্যে কিছু জিনিস আছে, 2টা প্রধান জিনিস। একটা হচ্ছে উৎপাদন আর একটা হচ্ছে উৎপাদনশীলতা। 2টা জায়গা থেকে 2টা কোশ্চিন পাবে। এখন উৎপাদন থেকে কি পাবে? প্রথম কোশ্চিন ক নাম্বার, লিখে নাও। পরীক্ষা খাতা পাওয়ার আগে, খাতা দেয়নি তোমার, পরীক্ষায় খাতা দেয়নি, তার আগে লিখে শুরু করে দিবে উৎপাদন কাকে বলে। পরে কোশ্চিন নাম্বার বসাই দিও কত নাম্বারে আসে, কিন্তু এটা লিখে রাখো যে উৎপাদন কাকে বলে। এইটা কি বললাম? উৎপাদন কাকে বলে, শিখাবো কাকে বলে, ধৈর্য ধরো, তার আগে বলে দেয় কোশ্চিন প্যাটার্নটা। তাহলে প্রথমটা হচ্ছে উৎপাদন কাকে বলে। এখন এর সাথে আসবে মনে করো যে উৎপাদনের ধারণা বা উৎপাদনের, মনে করো যে ওখানে একটা শর্টকাট ব্যাখ্যা চাইবে উৎপাদনের মধ্যে। যেমন এখানে উৎপাদনের সাথে উপযোগের একটা সম্পর্ক আছে, অর্থাৎ উৎপাদন মানেই উপযোগ। তো দেখা যাচ্ছে যে ওখানে বললো যে উপযোগ কত প্রকার এবং কি কি। তো তুমি উপযোগের সংজ্ঞা দিলে, উপযোগে যে প্রকারভেদগুলো আছে সেগুলো ওখানে দিলে। এরপরে গ নাম্বার। এখন গ আর ঘ এই 2টার জন্য প্যাসেজের লাগবে। প্যাসেজে মনে করো যে প্যাসেজ বলতে বোঝো উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক দেওয়া আছে এরকম যে মিস্টার রহিম সাহেব তিনি হচ্ছে তার বাসায় তার যেই পৈতৃক সম্পত্তি ছিল সেটা চাষবাস করতেছে। এখন ওখান থেকে উনি তার নিজের ভোগ করার জন্য বা পরিবারের ভরণ পোষণের জন্য ওখান থেকে এত পরিমাণে হচ্ছে জিনিস নেয় এবং বাকিটা তিনি বাজারে বিক্রয় করে দেন।
এখন মনে করো এতটুকু দেওয়া আছে। এখন ক নাম্বার উৎপাদন কাকে বলে, খ নাম্বার হচ্ছে উপযোগের তোমার উপযোগ সম্পর্কে জানতে চাইছে। এখন গ নাম্বারে প্রশ্ন করবে যে মিস্টার রহিম সাহেব ওই যে বাড়তি জিনিসটা বাজারে বিক্রয় করতেছে, হ্যাঁ, তো ওইটার গুরুত্ব কতটুকু। এখন তোমরা জানো উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, ওটা লিখে দিবে প্রথমে যে আমরা জানি উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। তারপরে মিস্টার রহিমেরটা অর্ধেক পৃষ্ঠায় লিখে যাবে উদ্দীপক মিস্টার রহিম এই করছে। তারপরে লিখবে যে মিস্টার রহিম সাহেব এই যে যেটা করছে ওইটার গুরুত্ব অনেক। তাহলে গুরুত্ব বুঝতে হলে কী করতে হবে, ওইটার গুরুত্ব মানে উৎপাদনের গুরুত্ব, অর্থাৎ তিনি যেই জিনিসটা উৎপাদন করতেছে প্রডিউস করতেছে ওইটার যে ইম্পর্টেন্স ওইটা তোমাকে ওই জায়গায় লিখতে হবে। ওইটা ব্যাখ্যা সব করে দেবো, আমি শুধু তোমাকে কোশ্চিন প্যাটার্ন সম্পর্কে ধারণা দিচ্ছি। কারণ একটা অধ্যায় পড়তে হলে তোমাকে আগে মাথার মধ্যে এটা রাখতে হবে যে ওই অধ্যায়ের কোন জায়গা থেকে কোশ্চিন আসবে, কারণ এইটা না জানলে কোশ্চিন সলভ করা অনেক কঠিন হয়ে যাবে। তুমি মনে করো যে ফুটবল খেলতেছো কিন্তু তুমি জানোই না যে গোলকিপারটা কোথায়, মানে গোল পোস্ট কোথায়, তাহলে সারা জীবনও গোল হবে না। কিন্তু তোমাকে জানতে হবে যে গোল পোস্ট কোথায়, ওই জায়গায় শর্ট করতে হবে, তাহলে গোল হবে। আর যতক্ষণ না গোল দিতে পারবে তুমি ম্যাচ জিততে পারবে না। দেখা যাচ্ছে তুমি সারা দিন খেলার মধ্যে মানে 90% বল পজিশন তোমার দিকে, তুমি তোমার পা থেকে বল কাড়ে নিতে পারো না মানে অন্য দল, তুমি খুব ভালো খেলতেছো কিন্তু গোল দিতে পারলে না, তাহলে কিন্তু ম্যাচ জিততে পারবে না। তোমাকে গোল দিতে জানতে হবে যে কোন জায়গায় গোল মানে গোল পোস্ট আছে আর কোন জায়গা থেকে কিভাবে শট নিলে গোল হবে, এটা জানতে হবে। বোঝা গেছে? তাহলে এটা গেল একটা। এরপরে এখানে 2-3 পৃষ্ঠা আছে উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা থেকে কি আসবে, উৎপাদনশীলতা থেকে আসবে উৎপাদনশীলতা জিনিসটা কি। এরপরে আসবে যে উৎপাদনশীলতা এই যে জিনিসটা, এই উৎপাদনশীলতা 1-2টা পয়েন্ট লিখতে বলবে কোনো একটা পয়েন্ট সম্পর্কে, ওটা বলে দিচ্ছি। 3 নাম্বারে ম্যাথ থাকবে। উৎপাদনশীলতার যে ম্যাথগুলা, যে শ্রমের মূল্য বের করা বা মোট উৎপাদনশীলতা বের করা, শ্রম ঘন্টার মান বের করা, এগুলো থাকবে। এগুলো ওই ম্যাথগুলো আমি বুঝাই দেবো, সমস্যা নাই। এরপরে থাকবে হচ্ছে যে ওই যে উৎপাদনশীলতার গুরুত্ব, যে ওইটার গুরুত্ব কতটুকু বা সুবিধা অসুবিধা, এগুলা। এই হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। এই ফার্স্ট চ্যাপ্টার আমার এখন বিসমিল্লাহ বলে পড়া শুরু করব। খাতা কলম নিয়ে বসো, তাহলে আরও সুবিধা হবে। আর না হলে মুখে মুখে হয়ে যাবে, আমি যে মুখে বুঝাবো এটা একটু মনোযোগ দিয়ে শুনলেই হয়ে যাবে, অন্য কিছু লাগবে না। এখন আমরা প্রথমে পড়ব যে উৎপাদন। উৎপাদন বলতে কি বুঝায়, উৎপাদন বলতে কি বুঝায়, হোয়াট ইজ মিন বাই প্রোডাকশন। এখন প্রোডাকশন জিনিসটা হচ্ছে কোনো কিছু প্রডিউস করা, উৎপাদন হচ্ছে কোনো কিছু তৈরি করা। কিন্তু মজার বিষয় হচ্ছে তুমি কোনো কিছু তৈরি করতে পারবে না। অ্যাডাম স্মিথ কি বলে গেছে যে আমাদের সব কিছু যা আছে অলরেডি তৈরি করা গেছে অর্থনীতির ভাষায়, আমরা কোনো কিছু তৈরি করতে পারবো না। তাহলে কি করতে পারি, আমরা ওই জিনিসটাকে মডিফাই করতে পারি, অর্থাৎ ওই জিনিসটা দেখা যাচ্ছে কাটিং করে ওই জিনিসটা ভালো কিছু তৈরি করতে পারি। তাহলে এখানে উৎপাদন বলতে বোঝায় কোনো কিছু সৃষ্টি করা বা উৎপাদন করা, যেটা আমরা বলি শর্টকাটে উপযোগ। উপযোগটা কি, কোনো একটা জিনিসকে মডিফাই করা। এখন মডিফাই করা বলতে কি বোঝায়, ধরো আমার হাতে 1 বোতল পানি আছে। এখন আমি তোমাকে বললাম যে তুমি বলছো ভাই আমার পড়ালেখায় মন বসে না, পড়ালেখা আমি পড়ি সারা রাত জাগে কিন্তু মাথার মধ্যে থাকে না, আমি প্রচুর পড়ি কিন্তু পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যাইতে পারি না, পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাই, এটার ভাই সমাধান কি? তা আমি তোমাকে বললাম আর নয় হতাশা পাশা, আর নয় চিন্তা, তোমার জন্য নিয়ে আসছি বুয়েট মানে বুয়েটের ফার্স্ট বয়, ঢাকা মেডিকেল কলেজের ফার্স্ট বয় এবং ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট বয়ের সংমিশ্রণে পা ধোয়া পানি। এই পানি খাবে শুধুমাত্র পরীক্ষার আগে 1 গ্লাস পানি খাবে, এটার ইনশাল্লাহ তুমিও বুয়েটে ফার্স্ট হবে, তুমিও মেডিকেলে ফার্স্ট হবে। এখনই ইনবক্স করো, ইনবক্সে মেসেজ করে অর্ডার দিয়ে ফেলো এই পানি, ঠিক আছে? এখন মনে করো এই পানি যখন এই বোতলের মধ্যে ছিল এটার কোনো মূল্য ছিল না, কোনো মূল্য ছিল? এটার কিন্তু কোনো মূল্য নাই, ফ্রিতে খাইতে পারবে। যখনই আমি বলতেছি যে ভাই এটা বুয়েটের ছেলেবেলেদের পা ধোয়া পানি, এইটা খাইলে তুমি A+ পাবে এবং এইটা কিনতে গেলে তোমাকে টাকা দিতে হবে, তাহলেই তুমি কিনতে পারবে, তখন কি করলাম, এটাকে আমি মডিফাই করলাম কি দ্বারা, মার্কেটিং দ্বারা। যে এটার মধ্যে আমি সত্য মিথ্যা 2-4টা কথা দিয়ে দিলাম, যে মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে এটাকে বানাই দিলাম হচ্ছে মূল্যবান পানি। এখন কি হলো, এটা একটা উপযোগ তৈরি হলো।
এইটার একটা কি হলো, মূল্য তৈরি হইলো। এখন এই যে উপযোগ করলাম মডিফাই করে, এটা হচ্ছে উৎপাদন। আমি কিন্তু পানি তৈরি করিনি, পানি আল্লাহ দিছে। উৎপাদন করতে পারে না কেউ, ওটা অলরেডি আছে দুনিয়াতে। ওইটাকে মডিফাই করে যখন নতুন কিছু করবে, সেটাই হচ্ছে ভাই উৎপাদন। বোঝা গেছে? তাহলে উৎপাদন বুঝতে পারছো? উৎপাদন কি? আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে চতুর্দিকে, আমাদের যে ন্যাচারাল রিসোর্সেস আছে, ওইটাকে মডিফাই করে নতুন উপযোগ দিয়ে নতুন কিছু তৈরি করাটাই হচ্ছে কি উৎপাদন। এখন উৎপাদনের উপকরণ, যেমন সেকেন্ড চ্যাপ্টার, দেখো সেকেন্ড চ্যাপ্টার এখানে কিন্তু অলরেডি শেষ হয়ে যাবে। সেকেন্ড চ্যাপ্টারে কি আছে? উৎপাদন উপকরণ। তো উৎপাদন উপকরণ হচ্ছে মূলত চারটা। কি কি? এই যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটা। এখন এই চারটার মধ্যে যে কোনো একটা রূপান্তর করতে হবে, প্রক্রিয়াধীন করতে হবে। রূপান্তর করার পরে আমাদের চূড়ান্ত পণ্য অথবা সেবা বের হবে। যেমন মনে করো এখানে কি করলাম, যে মনে করো এখানে আমরা ভূমি, শ্রম, মূলধন এগুলো, ধরো একটা গাছের কাঠ, কি বললাম, একটা গাছ আমি কিনে নিলাম, ওই গাছ থেকে একটা টেবিল বানাবো। এখন ওই গাছ থেকে আমি প্রথমে কাঠ বানাইলাম, ঠিক আছে? কাঠ বানানোর পরে, এটা প্রক্রিয়া নাম্বার 1। এখন কাঠ বানানোর পরে কি করলাম, ওই কাঠটা আমি মিস্ত্রিকে দিলাম। মিস্ত্রি কি করলো, ওই কাঠটার উপরে নকশা করলো। কি করলো? একটা নকশা করলো, ডিজাইন করলো। এটা প্রক্রিয়া খ। এবার প্রক্রিয়া গতে গিয়ে ওইটার মধ্যে পেরেক টেরেক দিয়ে একটা ফিনিশিং করলো। কি করলো? ফিনিশিং করলো। তারপরে ওইটা থেকে একটা চূড়ান্ত পণ্য বের হলো। তাহলে প্রথমে কি ছিল? গাছ, যেটা অলরেডি আল্লাহ দিছে, এটা প্রকৃতি আছে। এই প্রাকৃতিক সম্পদটা ব্যবহার করে, এইটা প্রক্রিয়াধীন করে আমি একটা পণ্য তৈরি করলাম, যেটা মানুষ টাকা দিয়ে কিনবে। সেটাই হচ্ছে উৎপাদন। এখন উৎপাদন মানে যে টাকা দিয়ে কিনতে হবে এমনটা না। উৎপাদনের দুইটা পার্ট। একটা হচ্ছে যেটা মানুষ নিজে ভোগ করে, অন্যটা হচ্ছে যেটা বাজারজাতকরণ করে, মানে যেটা মনে করো সেল করে। এখন তুমি মনে করো আলু চাষ করছো 1 বিঘা, কারণ 1 বিঘার আলু তো তোমার পুরা নিজেরা খাবে না। কি করো, ওইটার মধ্যে যে 2-4 বস্তা আলু লাগবে, ওইটা রেখে দাও, বাকিটা বাজারে বিক্রি করো। এটা হচ্ছে উৎপাদন, কোনো কিছু প্রডিউস করা। তাহলে উৎপাদন বুঝতে পারছো না? এবার আমরা পরের ধাপে যাব, যে উৎপাদন মানে কি বললাম, ওই জিনিসের মধ্যে উপযোগ দেওয়া। ওই জিনিসের মধ্যে কি? উপযোগ দেওয়া। এখন আমরা উপযোগ সম্পর্কে পড়ব, যে উপযোগ জিনিসটা কি, উপযোগ সৃষ্টি হয় কিভাবে। তাহলে উপযোগ আমি বুঝাইতে পারছি প্রথমে। উপযোগ কি? উপযোগ হচ্ছে একটা জিনিসকে মডিফাই করে ওর মধ্যে নতুন কিছু দেওয়া, যেটা দিলে মানুষ কিনবে। এখন মনে করো যে ধরো এমন মেয়ে থাকে, অধিকাংশ মেয়ে, মানে দুনিয়াতে 99% মেয়ে নিজের রূপ চেহারা নিয়ে হতাশার মধ্যে আছে। মানে নিজে যতই সুন্দর হোক, এদিকে যদি একটু ভালো হইতো, এইদিকে যদি অমুকের মতো হতো, মানে এমন অবস্থা, এই গালে টোল লাগবে মনে করো যে অমুক নায়িকার মতো, এই গালটা আবার লাগবে মনে করো যে অমুক মডেলের মতো, আবার মনে করো যে চুলটা লাগবে আবার মনে করো যে অমুকের মতো। মানে চেহারা নিয়ে কেউ সন্তুষ্ট না। তো এখন মনে করো যে আমি বলতেছি, যে মনে করো যে আমি বলছি, ধরো তোমরা ঘুরতে গেছো কক্সবাজারে সবাই মিলে। এখন কক্সবাজারে যে সমুদ্রে পানি আছে, ওইটা তোমাকে কিনতে হয় না। পানিটাকে কিনতে হয় গোসল করার জন্য, কিনতে হয় না। কিন্তু আমি ওখানে একটা অ্যাড দিলাম এরকম, যে নির্দিষ্ট একটা জায়গা করে দিলাম, একটা মনে করো 1-2 বিঘা জায়গা করে দিলাম, ওখানে মনে করো ঘিরে দিলাম ওই জায়গাটা, সমুদ্রে হালকা পানি ঘিরে দিলাম, তীরের জায়গা, যে ঘিরে দিয়ে বললাম যে এই জায়গাতে যেই মেয়ে 2 বার ডুব দিবে, তার চেহারা একেবারে মনে করো যে ঐশ্বরিয়ার মতো হয়ে যাবে, তার চেহারা মনে করো যে ক্যাটরিনার মতো হয়ে যাবে। এটা আমি মনে করো যে প্রচার করলাম। এখন তোমার মনে ধরে, ধরুন ভাই কি বলেন, সত্যি সত্যি হবে নাকি? তোমার বিশ্বাস হয় না, কিন্তু এমন অনেক মেয়ে আছে যারা এত পরিমাণে ডিপ্রেশনে আছে, ওরা ছুটে চলে যাবে আগামীকালকে, যে আসলে যদি হই, আসলে আর মার্কেটিংটা ওই লেভেলে করতে হবে, বুঝো না? যে অনেকে ওখানে ভিডিওতে দেখাবো যে আমি বনি ভাইয়ার এই জায়গাতে গোসল করে আমার আসলে চেহারা সুন্দর হয়ে গেছে, আমার চেহারা আগে এরকম ছিল এখন এরকম হয়ে গেছে। মার্কেটিং স্ট্র্যাটেজি এমন করবো যে তুমি বিশ্বাস করতে বাধ্য। তুমি দৌড়ে চলে যাবে, যাই ওখানে 2টা ডুব লাগাবে মনে করো যে মোটিভেশন দিবে এমন যে তুমি সাদা হয়ে গেছো, ফিল্টার মারে ছবি তুলে দেবে, দেখো সাদা হয়ে গেছো তুমি। এই যে মনে করো কি করলাম, পানির আগে কোনো দাম ছিল না, ওটা আল্লাহর দান। পানি আগে থেকে সমুদ্রের মধ্যে ছিল, ওইটা শুধু আমি প্রচার করে ওইটাতে একটা উপযোগ দিলাম, একটা নতুন জিনিস দিলাম, দিয়ে ওইটা আমি বিক্রি করলাম। ওইটাই হচ্ছে তোমার উপযোগ। এখন উপযোগের থেকে আরেকটা কোশ্চিন আসবে। ধরো প্রথমে বাই চান্স যদি 1-এর ক নাম্বার কোশ্চিন
উৎপাদন কাকে বলে এটা না দিয়ে উপযোগ থেকে দিল যে উপযোগ কাকে বলে। তো এটা তো তুমি ভাই খুব সহজেই লিখতে পারবে যে উপযোগ হচ্ছে সেই জিনিস যার অভাব পূরণের ক্ষমতা আছে, সেটা হচ্ছে উপযোগ। এখন উপযোগ থেকে ক নাম্বার দিছে, তাহলে খ নাম্বারে উপযোগ থেকে দিবে এটা যে ভাই উপযোগের প্রকারভেদ কি কি, মানে উপযোগটা কত প্রকার কি কি। টেনশন আর কিছু নাই, এমনিতে মুখে মুখে হয়ে যাবে। তো উপযোগের মধ্যে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে রূপগত উপযোগ। রূপগত উপযোগ বলতে কি, রূপের পরিবর্তন করা। কি করা? রূপের পরিবর্তন করা। যেমন পূর্ণিমা কি করছে? রূপের পরিবর্তন করেনি। এতদিনে তার বৃদ্ধ হওয়ার কথা ছিল, আর পূর্ণিমা নায়িকা না, মহিলা হওয়ার কথা ছিল, কিন্তু তার রূপের পরিবর্তন করছে, যে কারণে প্লাস্টিক সার্জারি করার কারণে এখনো চকচক হয়ে আছে। এটাই হচ্ছে উপযোগ, মানে রূপের পরিবর্তন করা। কিরকম? এই যে তোমাকে একটু আগেই বললাম, এই যে তোমার মনে করো কি ছিল, একটা গাছ ছিল, ওই গাছটা কেটে আমি গাছ থেকে কাট করলাম এবং ওই কাঠ থেকে মনে করো আমি কোন একটা ফার্নিচার বানালাম, আসবাবপত্র বানালাম। তো কি করলাম, এই গাছ দেখতে একরকম ছিল, তো এইটা থেকে আমি মনে করো একটা টেবিল বানাইছি। কারণ গাছ আর টেবিল দেখতে কি একরকম? গাছ আলাদা, টেবিল আলাদা। তাহলে ভাই কি করলাম, এই যে গাছের যে রূপ ছিল, গাছের যে ভরা যৌবন ছিল, এইটা আমি পরিবর্তন করে টেবিল বানাই দিলাম। তাহলে কি হলো? রূপের পরিবর্তন ঘটলো। তাহলে যেইটাতে রূপের পরিবর্তন ঘটে সেইটাই হচ্ছে রূপগত উপযোগ। বোঝা গেছে? স্থানগত উপযোগ কি বলছে? স্থানগত উপযোগ। ধরো আমি রাজশাহীর লোক, রাজশাহীতে প্রচুর আম হয়, কিন্তু রাজশাহীতে ধরো 100 মন আম হয়, ধরে নিলেন 100 মন আম হয়। 100 মন আমকে রাজশাহীর লোকেরা খাইতে পারবে? এখানে তো আমের মানে এটা ব্যবসায় করে আমের, তো তাই বলে আম খাবে না এমনটা না। এখানে আম হয়েছে মনে করো 100 মন, এই 100 মনের মধ্যে রাজশাহীর লোকেরা খাবে মনে করো 10 মন। বাকি 90 মন কি করবে? ঢাকা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, অন্যান্য জায়গায়, যে জায়গাগুলোতে আম উৎপাদন হয় না, ওই জায়গাগুলোতে পাঠাই দেয় গাড়িতে করে। তাহলে কি হলো, এই যে এক জায়গায় ছিল আম, এইটাকে আমি অন্য জায়গায় নিয়ে গেলাম। ধরো রাজশাহীতে আমটার দাম নাই, তুমি ধরো রাজশাহীতে বাড়ি, আমারও রাজশাহীতে বাড়ি, তুমি আমার বন্ধু, তোমার বাড়িতে গিয়ে আমি আম খাইলাম, তুমি আম থেকে টাকা নেবে? যতই কৃপণ হও, আমের দাম নেবে না। ওই একই জিনিস যখন আমরা পাঠাচ্ছি ঢাকাতে, তখন ওইটার কিন্তু একটা দাম হচ্ছে। তো এটা কি হচ্ছে? স্থানগত উপযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার ফলে ওইটার যে একটা চাহিদা তৈরি হয়, ওইটাই হচ্ছে তোমার স্থানগত উপযোগ। বুঝতে পারছো? তারপরে হচ্ছে সময়গত উপযোগ। সময়গত উপযোগটা আবার কি? সময়গত উপযোগ হচ্ছে যে সময়ের ফলে, ধরো এই যে মনে করো যে আমের কথাই বলি, আম তো মনে করো সারা বছর হয় না, একটা নির্দিষ্ট টাইমে হয়। কিন্তু আম এখন দেখবে যেটা ফলমূলের দোকান, এইটাতে দেখবে সারা বছর আম পাওয়া যায়। ধরো আমের যেই সিজন, ধরো তোমার মনে করো যে জুন অথবা জুলাই, তো ধরলাম যে জুন মাসে আমের দাম পার কেজিতে ছিল মনে করো 50 টাকা, পার কেজিতে ছিল 50 টাকা। এখন চলে হচ্ছে ধরো তোমার অক্টোবর, সেপ্টেম্বরের লাস্টের দিকে চলতেছে না, কোন মাস চলতেছে? সেপ্টেম্বরের লাস্টের দিকে। তো ধরো এখন চলতেছে সেপ্টেম্বর। এখন জুনে তুমি যে আম রূপালি খাইছো 50 টাকা কেজি, ওই আম ধরো অনেকে কোল্ড স্টোরেজে রাখে, মানে ঠান্ডা করে। এখন ওই আম তুমি যদি 50 টাকা কেজি চাও তাহলে দিবে? ওই আম এখন হয়ে যাবে 500 টাকা কেজি। কেন? এই যে 6 মাস কোল্ড স্টোরেজে রেখে ওইটা যত্ন নিছে, রক্ষণাবেক্ষণ করছে, তারপরে মনে করো এই জায়গায় এসে পৌঁছাইছে। তাহলে কি হইলো, এই যে সময়, এক সময়ের আম তুমি অন্য সময়ে পাচ্ছ, যে সময় পরিবর্তনের ফলে যে নতুন করে যেই এই যে লাভ হচ্ছে, এটাই হচ্ছে সময়গত উপযোগ। এটা কি বলে? সময়মতো উপযোগ বা সময়গত উপযোগ যেটা বলে। সেবাগত উপযোগ। সেবাগত উপযোগ কোনটা? আমি দিচ্ছি যেটা, এই যে ফ্রিতে পড়াচ্ছি, ফ্রিতে পড়াই কি করতেছি? তোমাদের সেবা করতেছি। এখন এইটাই যখন 2 মাস পরে আমি পেইড কোর্স করাবো, তাহলে কি হচ্ছে? এটার বিনিময়ে তো টাকা নিব, আমি তার ফ্রিতে পড়াচ্ছি না, মানে তখন তার ফ্রিতে পড়াবো না। তাহলে কি হচ্ছে? এই যে পড়ানোর বিনিময়ে আমি টাকা নিচ্ছি, এইটাই হচ্ছে সেবা। ধরো তুমি তোমার বাসা থেকে তোমার কলেজে গেছো, ধরো কিসে করে গেছো? রিক্সাতে করে গেছো। এখন রিক্সা ভাড়া দিচ্ছ তুমি 10 টাকা,
এখন 10 টাকার বিনিময়ে তুমি কি পাইলে? 10 টাকার বিনিময়ে কিছু পাইছো? কি পাইছো? একটা সেবা পাইছো, যে ওই লোক তোমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে, কিন্তু কিভাবে নিয়ে গেছে এটা তুমি দেখাইতে পারবে না, প্রকাশ করতে পারবে না। ধরো তোমার গার্লফ্রেন্ড তোমাকে, তুমি যে প্রপোজ করছো 2 দিন আগে, ওইটা অ্যাকসেপ্ট করে ফেলছে। এখন মনে করো তুমি অনেক আনন্দিত, অনেক খুশি, এই যে তোমার আনন্দ, এটা দেখাইতে পারবে? কিন্তু এটাও কিন্তু এক ধরনের সেবা। গার্লফ্রেন্ড তোমাকে সেবা দিচ্ছে, আবার ভিডিও কল অডিও কল এই সেবা না, এটা তো এমনিতেই সেবা, ভালোবাসার সেবা মনে করো। তাহলে বুঝতে পারছো সেবাগত উপযোগ কোনটা? এই যে সেবা দাও। ধরো ডাক্তার কি করতেছেন? ডাক্তার তোমার থেকে, তুমি একটা ডাক্তারের কাছে গেছো, তোমার থেকে 500 টাকা ভিজিট নিছে। এখন ও 500 টাকার বিনিময়ে তোমাকে কি দিছে? পরামর্শ দিছে যে ভাই আপনার ক্যান্সার হয়েছে, আরও যদি বিড়ি খান তাহলে ক্যান্সারের লাস্ট স্টেজে পৌঁছে যাবেন, আর বিড়ি খাবেন না, ভালো হয়ে যান। কি করলো? পরামর্শ দিল। এটাকে বলা হচ্ছে পরামর্শ সেবা। তাহলে এই যে সেবার মাধ্যমে যেটা দেওয়া হয়, এটা হচ্ছে সেবাগত উপযোগ। এই হচ্ছে তোমার উপযোগের প্রকারভেদ। তাহলে আমরা উপযোগের প্রকারভেদগুলোর মধ্যে কি কি পাই? আরেকটা আছে সত্যগত উপযোগ। সত্যগত কি? সত্যগত উপযোগ হচ্ছে যে একজনের মালিকানায় একটা জিনিস আছে, অন্যজনকে দিলাম, সত্য পরিবর্তন করলাম। সত্য বোঝো তো, যে মালিকানা, যে আমার কাছে একটা ছিল আম, এই আমটা আমি আরেকজনের কাছে বিক্রি করলাম, তো আমটা তো আর আমার থাকলো না, তো আমি কি করলাম? মালিকানা পরিবর্তন করলাম, আমার কাছে যেটা ছিল সেটা আমি অন্যজনকে দিয়ে দিলাম। এইটাই হচ্ছে সত্যগত উপযোগ। তাহলে উপযোগগুলো বুঝতে পারছো? তাহলে উপযোগগুলো কি কি ছিল বলো তো? একটা ছিল রূপগত উপযোগ, একটা ছিল, আমার সাথে সাথে বলো, এমনিতে হয়ে যাবে, পড়া লাগবে না আর বইয়ে। একটা ছিল রূপগত উপযোগ, একটা ছিল স্থানগত উপযোগ, একটা ছিল সময়গত উপযোগ, একটা ছিল সত্যগত উপযোগ, আর আরেকটা হচ্ছে সেবাগত উপযোগ। এই 5টা উপযোগ মনে রাখবে, তাহলেই পরীক্ষায় খাতায় একেবারে খাপে খাপ কুদ্দুসের বাপ। উপযোগ বুঝতে পারছো? যেহেতু উৎপাদন আর উপযোগ বুঝতে পারছো, তো প্রথম জিনিস তোমার শেষ, মানে ক আর খ। এখন আমরা হচ্ছে গ নাম্বারের দিকে যাব। গ নাম্বার বলতে উৎপাদনের গুরুত্ব। উৎপাদনের গুরুত্বটা কি? উৎপাদনের, তুমি যে এই যে উৎপাদন করতেছো, এই উৎপাদনের কিন্তু অনেকগুলো গুরুত্ব আছে। তো প্রথমে আমরা আওতা দেখি, যে এটার রেঞ্জ কত বড়, উৎপাদনের আওতা। এর মধ্যে একটা হচ্ছে উপযোগ সৃষ্টি, তারপরে হচ্ছে রূপান্তর প্রক্রিয়া, মানে একটা থেকে আরেকটা রূপান্তর করা, পণ্য ডিজাইন করা, বিন্যাস করা, উপকরণ সংগ্রহ করা, পদ্ধতি বিশ্লেষণ করা, শিডিউলিং করা, উৎপাদন পরিকল্পনা, তারপর হচ্ছে নিয়ন্ত্রণ, কারখানা পরিবেশ, গবেষণা উন্নয়ন, মজুদ নিয়ন্ত্রণ, উৎপাদন ক্ষমতা, প্রশিক্ষণ। এক্ষেত্রে সহজ উপায় তোমাদেরকে বলে দিই, তোমাদের বইয়ের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলোর নাম লিখে দিবে, তাহলে হয়ে যাবে। এখন মনে করো আমার সম্পর্কে কেউ জানতে চাই, তাহলে তুমি কি বলবে? বনি ভাই লাইভ ক্লাস নেই, বনি ভাই দেখতে ভালো, বনি ভাই ফ্রিতে পড়ায়, এই যে আমার সম্পর্কে তুমি যা জানো তাই তো লিখবে। এখন তোমাকে জানতে চাইছে যে ভাই এই বইয়ের দৌড় কত দূর, এই বইয়ের মধ্যে কি কি আছে, এই বইয়ের মধ্যে কি কি আছে এটা তো সূচিপত্রে দেওয়া আছে, তাই না? এই বইয়ের অধ্যায়ের নাম, তো অধ্যায়ের নাম লিখে দিলে হয়ে গেল। কি কি পাই আমরা? উৎপাদনের আওতার মধ্যে আমরা কি কি পাই? উৎপাদন পাই, উপযোগ পাই, উৎপাদনশীলতা পাই, মান নির্ণয় পাই, তারপর হচ্ছে ডিজাইন পাই, তারপর হচ্ছে ওইটার মধ্যে আমরা আরও অনেক কিছু পাই, এই যে প্রশিক্ষণ পাই, উৎপাদন নিয়ন্ত্রণ পাই, মজুদ নিয়ন্ত্রণ পাই, এগুলো পাই। এগুলো কয়েকটা পয়েন্ট লিখে দিবে, 4-5টা পয়েন্ট, তাহলে হয়ে গেল। 13টা পয়েন্ট লেখার দরকার না, মুখস্থ করার দরকার নাই, বুঝে পড়বে, তাহলে পয়েন্ট অটোমেটিক বানাইতে পারবে। এখন এটার গুরুত্ব কি? উৎপাদন কেন করব? প্রথম কথা হচ্ছে তোমাকে নিজে বাঁচতে হবে। তুমি যদি নিজে বাঁচতে থাকতে চাও তাহলে তোমাকে খাইতে হবে, আর খাইতে হলে উৎপাদন করতে হবে। তুমি যদি দেখা যায় আলু পেঁয়াজ কোনো কিছু চাষ না করো, যেমন এখন ধানের চাষ কম, এই জন্য ধানের মানে চাউলের দাম অনেক বেশি। আবার মনে করো যে পেঁয়াজের উৎপাদন বাংলাদেশে কম, ইন্ডিয়া যদি পেঁয়াজ দেওয়া বন্ধ করে দেয় তো 2 দিন পরে পেঁয়াজের দাম 300 টাকা হয়ে যায়। অতএব উৎপাদন যদি না হয় তাহলে ওইটার কি হবে? চাহিদা বেড়ে যাবে, মানে ওই যে চাহিদার ঘাটতি হবে আর কি। এই জন্য চাহিদা পূরণের জন্য, লক্ষ্য অর্জনের জন্য, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান এটার জন্য উপযোগ সৃষ্টি। তুমি যদি উৎপাদনই না করো তাহলে ওটার মধ্যে উপযোগ দিবে কিভাবে? ওই যে উপযোগ সৃষ্টির জন্য তোমাকে উৎপাদন করতেই হবে। আয় বৃদ্ধি, তুমি যখন কোনো একটা জিনিস উৎপাদন করে বিক্রয় করবে তখন ওইটা থেকে অনেকগুলো টাকা ইনকাম করবে, আয় বৃদ্ধি হবে। নতুন পণ্য আবিষ্কার, প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন, প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার, ওই যে প্রাকৃতিক সম্পদগুলো উপযোগ তৈরি করে তুমি নতুন নতুন করে ডিজাইন করে বিক্রি করতেছো, এটা একটা। এগুলো 2-4টা পয়েন্ট দিয়ে দিলে হয়ে গেল। এবার হচ্ছে তোমার মনে করো যে উৎপাদনশীলতা, যে উৎপাদনশীলতা আমাদের পড়তে হবে। উৎপাদনশীলতা কি? তো উৎপাদনশীলতা হচ্ছে মূলত এই যে আমরা উৎপাদন করতেছি এটার হার কীরকম। এই যে ধরো তুমি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন যে বইটা, এই বইটা 2 বছর ধরে পড়তেছো কিন্তু হয়নি। এই একই বই আমি পড়াচ্ছি 30 মিনিটে, তাহলে তোমার থেকে আমার উৎপাদনশীলতা বেশি, মানে তোমার থেকে আমি বেশি অল্প সময়ে
ভালোভাবে ব্যবহার করে বেশি প্রডিউস করতে পারি, এটা হচ্ছে উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা হচ্ছে সর্বনিম্ন ইনপুট করে সব থেকে বেশি আউটপুট। মানে ধরো কোনো একটা কোম্পানি 10 টাকা দিয়ে একটা পণ্য তৈরি করতেছে একদিনে, আবার ওই একই জিনিস অন্য একটা কোম্পানি তৈরি করতেছে মনে করো যে 8 টাকা দিয়ে 1 ঘন্টার মধ্যে, তাহলে উৎপাদনশীলতা কার বেশি? পরের কোম্পানি। যেমন ধরো বাংলাদেশে মনে করো একটা মোবাইল কোম্পানি মোবাইল তৈরি করতেছে মনে করো যে একটা মোবাইল তৈরি করতে তার মনে করো যে 20 মিনিট বা 30 মিনিট লাগে। একটা মোবাইল তৈরি করতে 20 মিনিট লাগলো, মোবাইল তৈরিতে খরচ হলো 1000 টাকা। একই মোবাইল চাইনাতে তৈরি করতেছে 1-2 মিনিটের মধ্যে, কারণ ওদের প্রযুক্তি উন্নত। 1-2 মিনিটের মধ্যে তারা একটা মোবাইল ফোন তৈরি করতেছে এবং তাদের খরচ পড়তেছে 100 থেকে 200 টাকা। এখন উৎপাদনশীলতা কার বেশি? চাইনার বেশি, কারণ চাইনা অল্প টাকা খরচ করে অল্প সময়ের মধ্যে বেশি উৎপাদন করতে পারে। তুমি 1000 টাকা দিয়ে একটা ফোন তৈরি করতেছো, ওরা 1000 টাকা দিয়ে 10টা ফোন তৈরি করতেছে। তুমি 1000 টাকা খরচ করে একটা ফোন তৈরি করতে তোমার সময় লাগতেছে 20 মিনিট, ওরা 20 মিনিটে 20টা মোবাইল তৈরি করতেছে। তাহলে উৎপাদনশীলতা কার বেশি? চাইনার বেশি। বুঝতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে তোমার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বই। এখন এটা হচ্ছে উৎপাদনশীলতার ধারণা। এখন তোমাকে যেটা জানতে হবে যে এই যে উৎপাদনশীলতা নির্ণয়ের পদ্ধতি, তো উৎপাদনশীলতা নির্ণয়ের ক্ষেত্রে এখানে কয়েকটা ম্যাথ থাকতে পারে। একটা হচ্ছে তোমাদের শ্রমের উৎপাদনশীলতা বের করতে পারে, মানে অর্থাৎ তোমার যে শ্রমিকগুলো তুমি কাজ করাচ্ছ ওইটাতে তোমার লাভ হচ্ছে নাকি লস হচ্ছে, এটা হার বের করতে বলতে পারে। যন্ত্রের উৎপাদনশীলতা, তুমি যে যন্ত্রগুলো ব্যবহার করতেছো একটা পণ্য উৎপাদন করতে গিয়ে, তো এটাতে তোমার কত লাভ হচ্ছে কত ক্ষতি হচ্ছে এটা দেখবে। কাঁচামাল যেগুলো ব্যবহার করতেছো, একটা জিনিস ধরো এই জিনিস তৈরি করতে গেলে আমার প্লাস্টিক লাগবে, একটা ডিভাইসের জন্য অনেক কিছু লাগবে। আমি যে এটা যে কাঁচামাল ব্যবহার করতেছি র ম্যাটেরিয়ালস, এটার পিছনে আমার হচ্ছে লাভ হচ্ছে নাকি লস হচ্ছে এটা দেখতে হবে। মূলধন, আমি যে টাকা ইনভেস্ট করছি এটা জিনিস তৈরি করতে, ওইটা মূলধন ইনভেস্ট করার পরে আমার লাভ হচ্ছে নাকি লস হচ্ছে আমাকে দেখতে হবে। আর্থিক উৎপাদনশীলতা, ওই যে একই মূলধনের মতোই মোট উৎপাদনশীলতা, সব কিছুর মূল। এখন প্রত্যেকটাতেই একটা জিনিস কমন, সেটা কি? যে তোমার মোট যে উৎপাদনের মূল্য সেটা। ধরো আমি একটা কলম তৈরি করতেছি কারখানার মধ্যে। কি তৈরি করতেছি? কলম। এখন তুমি ধরো 5টা কোম্পানিকে কন্ট্রাক্ট দিবে, মানে তুমি চাও যে এই কলমটা তুমি একটা লোকের থেকে বেছে নিবে, মানে ওই লোকটা তোমাকে কলমটা তৈরি করে দেবে। তো ধরো আমি ধরে নিলাম লোকের নাম হচ্ছে, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, একজনের নাম ডি, একজনের নাম ই। এগুলো হচ্ছে 5টা লোকের নাম। এখন তুমি মনে করো যে এখন তুমি নির্ধারণ করছো যে আমি একটা 5 টাকা দামের কলম বিক্রি করবো, মানে 5 টাকা দামের কলম তৈরি করব। তাহলে তোমার কলমের বিক্রয় মূল্য কত? কলমের বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। এটা হচ্ছে তোমার উৎপাদনের মূল্য, মানে উৎপাদন করার পরে তোমার মূল্য হবে 4 টাকা সামথিং, 5 টাকা দিয়ে বিক্রি করবে। এখন এ কোম্পানি বলছে ভাই আমি এই কলমটা আপনাকে 3 টাকা দিয়ে তৈরি করে দিতে পারবো। বি কোম্পানি বলছে যে ভাই আমার শ্রমিকরা অনেক কর্মটা আমরা অল্প সময়ের মধ্যে বানিয়ে দিতে পারবো, অতএব আমরা 2 টাকা 75 পয়সা দিয়ে বানিয়ে দিতে পারবো। সি কোম্পানি বলছে যে আমাদের যন্ত্র অনেক উন্নত, আমাদের যন্ত্র এত বেশি টেকনোলজি, আমাদের এত ফাস্ট যে আমরা অল্প সময়ের মধ্যে এত বেশি উৎপাদন করতে পারবো যে আমাদের খরচ পড়বে মাত্র 2.5 টাকা। আবার মনে করো এই যে ডি নাম্বার, এই বলতেছে যে ভাই কলম আপনি যে জিনিসটা দিয়ে তৈরি করবেন, যে রাবার দিয়ে বা যে জিনিসটা দিয়ে, ওইটা তো ভাই আমরাই বানাই, ওইটা আমাদের কিনতে হয় না, ওইটা আমাদের জমিতেই হয়, অতএব ওইটার টাকা আমাদের বেঁচে যাবে। যেহেতু আমাকে ওই জিনিসটা বানানোর জিনিসটা কিনতে হচ্ছে না, অতএব আমরা আরও কম টাকায় দিতে পারবো, আমরা 2 টাকা 25 পয়সা দিতে পারবো। এখন ই বলতেছে আরে ভাই আপনি কলমটা আপনি বিদেশ থেকে নিয়ে আসবেন কেন বানায়, আমি আপনার বাড়ির দুয়ারে থাকি, আমি এখানে বানিয়ে দেবো, পরিবহন খরচ লাগবে না, আমি এখানে বানিয়ে দিচ্ছি আপনাকে। অতএব ই বলতেছে আমি আপনাকে 2 টাকায় বানাই দিব। এখন উৎপাদনশীলতা কার বেশি? উৎপাদনশীলতা হচ্ছে এইটার বেশি। এখন বুঝবে কীভাবে যে ই নাম্বারের এর উৎপাদনশীলতা বেশি? তো আমাকে এইটার জন্য ম্যাথ করতে হবে যে আমি এই যে 4 টাকা দিয়ে আমি যে জিনিসটা বানাবো, ধরো এ নাম্বার বসে যে আমার শ্রমিকরা ভালো কাজ করে, তাহলে কি করতে হবে যে আমার এটার মূল্য হচ্ছে 5 টাকা, আর এর শ্রমিকরা
এমন কাজ করে যে এদের কর্ম ঘন্টা যেটা ওটা ভাগ করে দেখা যাচ্ছে 3 হয়, ওটার মান হয় বা মূল্য হয় 3। এটা দিয়ে এটা ভাগ করে যা পাবো তাই হচ্ছে উৎপাদনশীলতা। ধরো আরেকজন বলছে যে আমার যন্ত্র উন্নত, তো আমি বললাম, আমি ধরছি ভাই 5 টাকা, ওর যন্ত্র দিয়ে বানাই দিয়ে ওই মূল্য হতে পারবে 2 টাকা 75 পয়সা। তো এইটা দিয়ে যা রেজাল্ট বাড়বে তাই হচ্ছে উৎপাদনশীলতা। এই যে শ্রমিকদের তাই, যন্ত্র তাই, উপকরণ তাই। তুমি কাঁচামালের দাম তোমার ওখানে কম, তো তুমি তোমার কাঁচামালের মূল্য দিবে প্লাস উপরে যে বিক্রির যে মূল্য ওটা দিবে, যে মানে উৎপাদন মূল্য দিলে তোমার উৎপাদনশীলতা বের হয়ে যাবে। মোট কথা হচ্ছে ওখানে অপশনে তোমার সব কিছু দেওয়াই থাকবে, শুধু অ্যামাউন্টগুলো বসায়ে ভাগ করে দিলেই হয়ে গেল। উৎপাদন করতেছে একটা জিনিস, ওই জিনিসটা যে সবথেকে কম সময়ের মধ্যে করে দিবে সেটাই হচ্ছে পারফেক্ট। বের করবে কীভাবে? ধরো কেউ বললো ভাই আমাকে যন্ত্রের মান বের করে দেন, যে আমি যে যন্ত্রগুলো ব্যবহার করতেছি আমার কোম্পানিতে এগুলোর উৎপাদনশীলতা কেমন, এটা কতটুকু প্রডিউস করতে পারে একটা জিনিস। তো ওখানে যন্ত্রের তোমার মূল্য দেওয়াই থাকবে। তো তুমি যেটা তোমার এই যে বিক্রয় মূল্য বা তোমার যে উৎপাদন ব্যয় মূল্য ওইটার সাথে ওই যে মূল্যটা ওটা ভাগ করে দেবে, তাহলে হয়ে যাবে। ওই জিনিস সিম্পল, না বোঝার কিছু না এটা। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে উৎপাদনশীলতার গুরুত্ব। এখন বলো উৎপাদনশীলতার গুরুত্ব বা এই জিনিসটা কি? উৎপাদনশীলতা কেন দরকার? কারণ তুমি অল্প সময়ের মধ্যে বেশি জিনিস তৈরি করতে পারতেছো, তোমার টাকার খরচ কম হচ্ছে, তোমার ব্যয় কমে যাচ্ছে, ব্যয় কম হলে তোমার লাভের পরিমাণ বাড়তেছে, তোমার মূলধন কম ইনভেস্ট করতে হচ্ছে, অল্প সময়ে বেশি তৈরি করতে পারছো, এগুলো হচ্ছে এগুলোর লাভ। তো এগুলো তো পড়ার কিছু নাই রে ভাই, এগুলো বাস্তব জিনিস। তুমি বাস্তব জিনিস চিন্তা করলে তো অটোমেটিক তোমার এই পয়েন্টগুলো মাথার মধ্যে চলে আসবে। তো বানালে কারো তুমি 2-3টা পয়েন্ট যদি লেখো পরীক্ষা খাতে, ওটাতে তুমি 4-4 পাবে ঘ নাম্বারে, এটা থাকবে ঘ নাম্বারে, ওটা লাগবে ঘ নাম্বারে, তাহলে শেষ। এগুলো তোমার তো প্রাইভেট পড়ার দরকার নেই। অনেকে আবার প্রাইভেট পড়ে, ভাইদের পা হাত ধরে যে ভাই আমাকে পড়াই দেন। এ হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার আমাদের শেষ। এবার আমরা যাব উৎপাদন ব্যবস্থাপনা নিয়ে। উৎপাদন ব্যবস্থাপনা আমি এখান থেকে এভাবে পড়াই দিচ্ছি, তুমি শুধু শোনো। উৎপাদন ব্যবস্থাপনা, এখন তুমি একটা জিনিস তৈরি করতেছো, ধরো তোমার আব্বার একটা কাঠের মিল আছে, বা ধরো তোমার আব্বা হচ্ছে কাঠ মিস্ত্রি, তোমার আব্বা ওখানে টেবিল চেয়ার সোফা টোফা এগুলো তৈরি করে। এখন তোমার আব্বা কি করতেছে? ওখানে উৎপাদন করতেছে, অর্থাৎ গাছ নিয়ে আসে, গাছের যে কাঠ ওই কাঠটা রূপগত পরিবর্তন করে কাঠ থেকে আলমারি, চেয়ার, টেবিল এগুলো বানাচ্ছে, মানে একটা উপযোগ দিয়ে উৎপাদন করতেছে। এখন তোমার আব্বা তো একাই সব কাজ করতে পারবে না, তোমার আব্বা কি করতেছে? ওখানে কিছু লোকজন সেট করছে, যে তুই হচ্ছি এখানকার এই নকশা মিস্ত্রি, তুই এটা নকশা করবি, এরকম তুই মনে কর এখানকার অমুক মিস্ত্রি, তুই এটা করবি। তাহলে তোমার আব্বা কি করতেছে? ওই জিনিসগুলো ব্যবস্থাপনা নিচ্ছে, যে তুই এটা করবি, যে ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা, এইটাই হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। একটা জিনিস উৎপাদন করতে গেলে ওইটা যে ঠিকঠাক করা লাগে, ম্যানেজ করা লাগে, এটাই হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। সিম্পল একটা জিনিস, এখানে না বোঝার কিছু নাই। আরে অঙ্ক করাই দিতে গেলে রাত 3টা বাজে যাবে, অঙ্ক যদি করতে হয় অন্যদিন করাই দেবো নি। তাহলে বুঝতে পারছো উৎপাদন ব্যবস্থাপনা কি? উৎপাদন করতে গেলে যেটা মনিটর করতে হয় ওইটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। এখন হচ্ছে এখানে উৎপাদন ব্যবস্থাপনা ধারণা দিলাম, এবার হচ্ছে দ্রব্য, পণ্য, সেবা। এখানে হচ্ছে পণ্য আর সেবার মধ্যে তোমার একটা পার্থক্য দিতে পারে, যে পণ্য আর সেবার মধ্যে পার্থক্য কি, পণ্য কি, সেবা কি। তো পণ্য হচ্ছে ভাই সেই জিনিস যেটা হচ্ছে দৃশ্যমান, যেটা তুমি দেখতে পারো এবং যেটার বিনিময়ে তুমি টাকা দাও, সেটা হচ্ছে পণ্য। পণ্য আর সেবার মধ্যে সবথেকে বড় পার্থক্য হচ্ছে যেগুলা, একটা হচ্ছে পণ্যটা চোখে দেখতে পারো, সেবা চোখে দেখতে পারো, এটা দৃশ্যমান, এটা অদৃশ্যমান। তোমাকে আমি যে পড়াচ্ছি এটা তুমি দেখতে পাচ্ছ, এটা দেখা যায় না। এই যে সেবা দেখা যায় না, কিন্তু আমি একটা পণ্য দেখাচ্ছি, এই কলম, এটা একটা পণ্য, এটা চোখ দিয়ে দেখা যায়, এটা দৃশ্যমান। এটা হচ্ছে পণ্য দৃশ্যমান, সেবা অদৃশ্যমান। পণ্যটা যেটা, এই পণ্যটা হচ্ছে স্থানান্তর করা যায়, মানে পণ্যটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। তুমি এই যে পণ্য, এই পণ্যটা চাইলে এখানে নিতে পারো, তুমি এটা কুরিয়ারের মাধ্যমে ঢাকাতে পাঠাতে পারো। কিন্তু এই যে সেবা, এই সেবাটাকে তুমি পাঠাইতে পারবে? সেবাটা তো পাঠানো যাবে না, কুরিয়ার করা যাবে না। তো এটা স্থানান্তর করা যায়, এটা স্থানান্তর করা যায় না। এই যে পণ্য, এই পণ্যটা মজুত করা যায়, যেমন তুমি আলু, চাল, ডাল, কলম যা আছে যেগুলো পণ্য,
এগুলো তুমি মজুত করতে পারবে, যখন খুশি তখন ব্যবহার করতে পারবে। কিন্তু সেবা মজুত করতে না, তুমি পড়ালেখা মজুত করতে পারবে, এগুলো মজুত করা যায় না। তো পণ্যটা হচ্ছে মজুত করা যায়, সেবা মজুত করা যায় না। এই 3-4টা পয়েন্ট যদি দিয়ে দাও তাহলে পণ্য সেবার মধ্যে পার্থক্য হয়ে গেল। তুমি অটোমেটিক বুঝে গেলে পণ্য কি সেবা কি। এর জন্য তোমার বইয়ের মনে করো 20টা-30টা পৃষ্ঠা সারাদিন ধরে পড়ার দরকার নাই, কারণ বইয়ের ভাষাগুলো এমন সাধু ভাষায় লেখা থাকে, পড়া বা বোঝা অনেক কঠিন। গুরুত্ব কি কি উৎপাদন ব্যবস্থাপনা, গুরুত্ব হচ্ছে ভাই তুমি যদি উৎপাদন করার সময় যদি ব্যবস্থাপনা ঠিকভাবে না করো, তোমার পণ্য মানে পণ্য যে উৎপাদনের হার ওইটা অনেক কমে যাবে। এখানে একটা মানুষ মনে করো তুমি একজনকে একটা কাজ দিচ্ছ, কাজ ঠিকভাবে করতেছে না, ওইটা আর হবে, ওই কাজটা হবে না। তো উৎপাদনের যে হার ওইটা কমে যাবে। আর উৎপাদন যদি কমে যায় তাহলে তোমার মুনাফার মানে পরিমাণটা কমে যাবে। আবার মনে করো যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, আবার মনে করো যে ওইটার যে চাহিদা ওইটা কমে যাবে। এই যে পয়েন্টগুলো 4-5টা, এই 4-5টা পয়েন্ট তুমি চিন্তা করে লিখে দিলে পরীক্ষায় হয়ে গেল। আমি কোনোদিন ভাই এই টপিকগুলো কোনোদিন মুখস্থ করিনি, পড়িনি, পরীক্ষার আগের রাতে এক রাত পড়ছি, অটোমেটিক হয়ে গেছে। সেবা খাত সম্পর্কে বলছে, সেবা খাত তো বোঝোই যেটা বললাম। এখন সেবা খাতের প্রবৃদ্ধি বলছে এখানে, এখানে পূজা মণ্ডপ আছে তো সামনে দুর্গা পূজা, এজন্য হচ্ছে বাজাচ্ছে। ইকোনমিক মার্কেটিং হলো প্রায় সেম সাবজেক্ট। তো এখানে বলছে সেবার প্রবৃদ্ধি, এই যে সেবা সেক্টর এইটাতে তোমার ইনভেস্টমেন্ট কম, লাভ বেশি, এই টাইপের কথাগুলো লিখে দিবে তাহলে হবে। হ্যাঁ, এই যে ভাই এখানে হচ্ছে পণ্য ডিজাইন আর মান। ডিজাইন তো বোঝো, একটা জিনিসের আকার আকৃতি এগুলো পরিবর্তন করা, এটা হচ্ছে ডিজাইন। আর মান তো বোঝো যে তোমার একটা কাস্টমার, তুমি ধরো কাস্টমার, তুমি আজকে ক্লাস করতে আসছো, তোমার আমার উপর থেকে এক্সপেকটেশন হচ্ছে যে বনি ভাই বলছে যে একটা ক্লাসে মার্কেটিং শেষ করে দিবে, তার মানে আজকে বনি ভাইয়ের ক্লাস করবো আমি, এই ক্লাস করে আমার মার্কেটিং শেষ হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে তুমি ক্লাস করলে পরে তোমার মার্কেটিং সাবজেক্ট শেষ হলো না, তাহলে তুমি কি এইটা থেকে সন্তুষ্টি হবে? তুমি তো সন্তুষ্ট হবে না। তোমার এক্সপেকটেশন যেটা, তোমার প্রত্যাশা যেটা আমার উপর থেকে, সেটা তো ফুলফিল হচ্ছে না, সম্পন্ন হচ্ছে না। তো কি হবে, এইটা হচ্ছে তোমার কি বলে, এটাই হচ্ছে মান। যে আমার একটা ভোক্তা বা কাস্টমার ওর যে চাহিদা ওইটার উপরে ও কতটুকু পাচ্ছে ওখান থেকে, এইটাই হচ্ছে মান। আর ডিজাইনটা তো বললাম আমি, আকার আকৃতি। তো এখান থেকে কোশ্চেন এরকম আসবে যে ডিজাইন কাকে বলে। তো ডিজাইন হচ্ছে কি, যে কাঠামোগত বা আকৃতিগত পরিবর্তন করার হচ্ছে ডিজাইন, এক কথায় উত্তর। 6 নাম্বারে আসবে যে পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য। পণ্য ডিজাইনের বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম হচ্ছে যে এটার কাঠামোগত পরিবর্তন করতে হয়। 2 নাম্বার হচ্ছে যে এটার একটা নির্দিষ্ট মান প্রদান করতে হয়, ডিজাইনটা কোন টাইপের লাগবে, কত দামি লাগবে। একটা 100 টাকার পণ্যের এক টাইপের ডিজাইন হবে, একটা 1000 টাকার পণ্যের এক টাইপের ডিজাইন হবে। তো পণ্যের যে ডিজাইন ঠিক করার জন্য ওইটা একটা মান নির্ধারণ করতে হবে যে ওইটার মান কীরকম হবে। আরেকটা হচ্ছে যে এটার আকার আকৃতি ওজন রং মান এগুলো হচ্ছে এই বিষয়গুলো তোমাকে চিন্তা করে তারপরে ঠিক করতে হবে। তারপরে হচ্ছে পরিকল্পনা লাগবে, যে মানে কোন পরিকল্পনায় কোন ডিজাইন করবে এটা লাগবে। আরেকটা হচ্ছে তোমার প্রতিষ্ঠান বা এই যে সাধারণত ডিজাইন লাগবে, এটা না হলে হবে, তোমার এই পয়েন্টগুলো জানলেই হবে। তাহলে ডিজাইনের বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছো। এবার হচ্ছে গুরুত্ব, পণ্য ডিজাইন কেন করবে? কারণ হচ্ছে পণ্য ডিজাইন করলে ওই জিনিসটা দেখতে ভালো লাগে, কাস্টমাররা আকৃষ্ট হয়। এরপরে হচ্ছে তুমি যখন ডিজাইন করবে তখন ওইটার মূল্য কমে যাবে।